হ্যালো এভরিওয়ানস, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো যে দশম শ্রেণীর চ্যাপ্টার নম্বর 4, যেখানে হচ্ছে আয়তঘন নিয়ে কথা বলা হয়েছে। এটা আমাদের ফার্স্ট সামেটিভের পরিমিতির প্রথম চ্যাপ্টার। আরও একটা চ্যাপ্টার থাকে, সেটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। তো আমরা এই ভিডিওতে আয়তঘন নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো আয়তঘন জানার জন্য তোমাকে অবশ্যই যে সমস্ত ফর্মুলাগুলো জানতে হবে, তো আমি সেগুলো বলে দিই, ঠিক আছে? প্রথমত আয়তঘন কাকে বলে? যে যার ধরো নিচেরটা কী হবে, আয়তকার, মানে ভূমি যেটা হবে সেটা আয়তকার। তোমরা নিশ্চয়ই দেখেছো, ইট দেখেছো। তো ইট কী হয়ে যায়? ইট তোমার হয় সমকোণী চৌপল বা আয়তঘন, ঠিক আছে? অর্থাৎ যার ভূমিটা হবে আয়তক্ষেত্র, ঠিক আছে? সেরকম। তো আমরা লিখে নিয়েছি যে সমকোণী চৌপল বা আয়তঘনের দৈর্ঘ্য যদি এ এবং প্রস্থ বি এবং উচ্চতা সি হয়, তাহলে সেক্ষেত্রে আরও তিনটা ফর্মুলা আমাদের জানতে হবে। সেটা হচ্ছে আয়তনের ফর্মুলা কী হয় না, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা বা ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা, যাই করো সেটা কত হবে, এ বি সি ঘন একক, ঠিক আছে? অর্থাৎ একক যদি মিটার হয় তাহলে ঘন মিটার, যদি সেমি হয় তাহলে ঘন সেমি, যদি ডেসিমিটার হয় তাহলে ঘন ডেসিমিটার, এরকম করে, ঠিক আছে? সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে? সমগ্র তলের ক্ষেত্রফল তোমার মনে রাখতে হবে 2 গুণিত, বন্ধনের মধ্যে থাকবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ যোগ দৈর্ঘ্য গুণিত উচ্চতা যোগ প্রস্থ গুণিত উচ্চতা, ঠিক আছে? এটাকে তুমি যদি এ বি সি আকারে, যেহেতু আমরা দৈর্ঘ্যকে এ ধরেছি, প্রস্থকে বি ধরেছি, এভাবে লিখলে 2 ইন্টু এ বি প্লাস এসি প্লাস বিসি, এটাকে আমি সাজিয়ে লিখেছি কেমন হবে, এ বি প্লাস বিসি প্লাস সি এ, ঠিক আছে? এরকম করে। অর্থাৎ তোমার যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে, তাহলে সেক্ষেত্রে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তারপরে প্রস্থ গুণিত উচ্চতা যোগ তারপরে উচ্চতা গুণিত দৈর্ঘ্য, এরকম করে দেবে বাইরে 2, অর্থাৎ 2 দিয়ে গুণ করে দেবে, তাহলে পরে সেটা আমরা পেয়ে যাবো কি, সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে? এবার কর্ণের দৈর্ঘ্য কী হবে? কর্ণের দৈর্ঘ্য হয় √ দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্যের স্কয়ার যোগ প্রস্থের স্কয়ার যোগ উচ্চতার স্কয়ার, অর্থাৎ √ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, যে সমস্ত দিবে তাহলে সেক্ষেত্রে আমরা রূপ করে নেব, ঠিক আছে? এবার ঘনক কাকে বলে? ঘনক আমরা তাকেই বলবো যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সমান। আমরা তাই লিখছি দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা সমান এ একক ধরেছি, তাহলে সেক্ষেত্রে আয়তন কত হবে, এ কিউব ঠিক আছে? ঘন একক। সমগ্র তলের ক্ষেত্রফল 6 এ স্কয়ার, আমরা সবাই মনে রাখবো। কর্ণের দৈর্ঘ্য √3, বাইরে এ ইন্টু এ একক, ঠিক আছে? এরকম। এবার যেটা তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আয়তঘনের মোট তল সংখ্যা হয় 6টি, শীর্ষবিন্দুর সংখ্যা হয় 8টি এবং আয়তঘনের ধার সংখ্যা হয় 12টি, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে ফর্মুলা। তো এগুলো অবশ্যই তোমরা মুখস্থ করার চেষ্টা করবে। মুখস্থ না করলে আমরা বারবার এতবার এই চ্যাপ্টার করতে গিয়ে রিপিট করবো যে তোমাদের এমনি মুখস্থ হয়ে যাবে। তো চলো আমরা প্রথমে অঙ্ক শুরু করি। দেখো 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা পরিবেশের 4টি আয়তঘনাকার এবং 4টি ঘনক আকারের বস্তুর নাম লিখি, ঠিক আছে? তাহলে আমি দেখো 1 নম্বরে আমরা আগে প্রথমে আয়তঘনাকার 4টি বস্তুর নাম লিখি। আয়ত ঘনাকার অর্থাৎ ভূমি যার হবে আয়তকার, ঠিক আছে? যেমন ধরো আমরা 1 নম্বর আমরা বলতে পারি, সেটা হচ্ছে দেশলাইয়ের বাক্স। তোমরা নিশ্চয়ই দেখেছো দেশলাইয়ের বাক্স কি হয়, আয়তঘনাকার হয়, ঠিক আছে? 2 নম্বর তোমরা দেখেছো ইট। তারপরে ধরো বই, অবশ্য মোটা বইগুলো হবে, এখন 1 পাতা বিশিষ্ট বই হলে তো হবে না। 4 ডাস্টার দেখেছো, তো এগুলো হচ্ছে আয়তঘনাকার, ঠিক আছে? এবার আমাদের যেটা আরও একটা প্রশ্ন করছে যে 4টি ঘনক, তাহলে ঘনক আকার, যেমন লুডোর ছক্কা তোমরা দেখেছো, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি 3টের সমান, তাহলে আমরা প্রথমে লুডোর ছক্কা লিখে নিই, লুডোর ছক্কা। আর কি হতে পারে? আর হতে পারে তোমার যে আইস কিউবগুলো দেখেছো, আইস কিউব, অর্থাৎ তুমি ফ্রিজের ভিতরে যদি ধরো জলকে বরফ করতে দাও, তাহলে যেটা পাবে সেটা আইস কিউব, সেটা ঘনাকার হবে, অবশ্যই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেন সমান হয়, তাহলে আইস কিউব, ঠিক আছে? তারপরে ধরো 3 নম্বরে রুবিক কিউব, এটা পরীক্ষা আসবে না, শুধুমাত্র তোমাদের ধারণার জন্য, ঠিক আছে? রুবিক কিউব। আচ্ছা, 4 নম্বরে তোমার ঘনাকার বাক্স হতে পারে, কিংবা তোমরা যে ওই অনেক সময় যে হাতে রং মেলানোর ব্যাপারটা থাকে, দেখেছো নিশ্চয়, ওগুলো, বা ঘনকাকার যে কোনো বাক্স নিয়ে নাও তাও হবে, অর্থাৎ যে বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টেই সমান, ঠিক আছে? এ ছিল আমাদের 1 নম্বর। আশা করছি তোমাদের এই বিষয়ে ধারণা আসবে। চলো 2 নম্বর অঙ্কটা কি বলছে আমরা পড়ে নিই একবার।
তো এই 2 নম্বর শুরু করার আগে তোমাদের একটা বিষয় বলে দিই যে তোমরা ডেসক্রিপশন বক্সে যাবে, ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে যে সেখানে আমরা দাগ নম্বর এভাবে অঙ্ক দিয়ে রেখেছি এবং সেখানে মিনিট বা সেকেন্ড দেওয়া আছে, সেখানে তোমরা ক্লিক করবে, তাহলে পরে তোমাদের যে নম্বরের অঙ্ক চাইবে সেই নম্বরের অঙ্ক পাবে। অর্থাৎ ধরো দাগ নম্বর 6 লেখা আছে, ঠিক আছে, তো সেখানে তোমরা দেখবে যে সেকেন্ড এরকম সেকেন্ড দেওয়া আছে, ধরো 1 মিনিট আছে হয়তো, তাহলে ঠিক আছে 1 মিনিট 50 সেকেন্ড, সেখানে ক্লিক করবে, তাহলে তোমাদের সেই অঙ্কতে চলে যাবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তোমাদের মানে অনেকক্ষণ ভিডিও কাটাকাটি বা পজ করার প্রয়োজন হবে না। তো চলো আমরা অঙ্ক শুরু। তো দেখো 2 নম্বর অঙ্ক কী বলছে যে পাশে যে এই যে আয়তঘনাকার চিত্রের তলগুলি, ধারগুলি ও শীর্ষবিন্দুগুলির নাম লিখি, ঠিক আছে। তো তোমরা এখানে নাম লিখবে, কোনগুলো তল হয় কোনগুলো শীর্ষবিন্দু হয়, ঠিক আছে। তো আমরা এখানে বলছি না, যদি কেউ অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, তাহলে সেক্ষেত্রে আমি পরে ভিডিওতে দিয়ে দেবো, ঠিক আছে। একটা ভিডিওতে এই চ্যাপ্টার তো শেষ হবে না, তাহলে সেক্ষেত্রে আমরা পরে ভিডিওতে দিয়ে দেবো। তো চলো আমরা 3 নম্বর অঙ্কতে যাই। দেখো 3 নম্বর অঙ্ক, একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 5 মিটার 4 মিটার ও 3 মিটার। তাহলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে লিখি। দেখো আয়তঘনাকার যদি হয় তাহলে সব থেকে যেটা বড় দৈর্ঘ্য হবে সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, এটাই হচ্ছে তোমার কি পয়েন্ট অঙ্কের, ঠিক আছে, কর্ণের দৈর্ঘ্য। তাহলে অর্থাৎ আমাকে যা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র কর্ণের দৈর্ঘ্য বের করবো, ঠিক আছে। তাহলে আমার অঙ্ক হয়ে গেল। তাহলে আমরা লিখি সমকোণী চৌপলের কি কি দিয়েছে বলো। সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য সমান কত 5 মিটার, প্রস্থ সমান 4 মিটার এবং উচ্চতা সমান 3 মিটার, ঠিক আছে। তাহলে এখন আমরা বের করবো সমকোণী চৌপলাকার ঘরের কর্ণের দৈর্ঘ্য, বড় যে দৈর্ঘ্য হবে সেটা কর্ণের দৈর্ঘ্য হবে, তাহলে লিখবো, ঠিক আছে। তাহলে এখন সমকোণী চৌপলাকার ঘরের সবচেয়ে বড় দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য হলো ঘরের কর্ণের দৈর্ঘ্য তো সমান, অতএব বলতে পারি ঘরের কর্ণের দৈর্ঘ্য সমান √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, ব্র্যাকেট দিতে পারো তোমরা, প্লাস উচ্চতা স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমাদের দৈর্ঘ্য কত আছে বলো, এখানে অবশ্যই মিটার দিয়ে দিবে, কারণ এখানে যেহেতু একক মিটারে আছে, ঠিক আছে, বা একক দিতে পারো, যেহেতু মিটার আছে তাই আমরা লিখে দিলাম। তো দৈর্ঘ্যের স্কোয়ার, দৈর্ঘ্য কত আছে বলো 5, তাহলে 5-এর স্কোয়ার, প্রস্থ কত আছে বলো 4, তাহলে তার স্কোয়ার, আর 3 তার স্কোয়ার, তাহলে 5-এ কত হয় 25, 4-4 16 আর 3-3 9, সবগুলো মিটার, ঠিক আছে। তাহলে যোগ করলে কত হবে 50 হয়ে যাবে, কত হবে 50 মিটার, ঠিক আছে। তো 50 মানে কত লিখতে পারি 2 গুণিত 25 লিখতে পারি, বা 2 গুণিত 5 গুণিত 5, ঠিক আছে। তাহলে যেহেতু √ আছে তাহলে দুটো 5-এর জন্য একটা 5 বের হবে, তাহলে 5 রুটের ভিতরে 2 মিটার, ঠিক আছে। তাহলে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে 5√2 মিটার। তাহলে অতএব ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য সমান 5√2 মিটার, ঠিক আছে। এই ছিল আমাদের অঙ্ক। তো
ভিডিও পজ করে তোমরা অঙ্ক লিখে নাও, আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কতে, ঠিক আছে। দেখো পরবর্তী অঙ্ক 4, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন হিসাব করে লিখি, ঠিক আছে। প্রথমে ভালো করে বোঝার চেষ্টা করো, এটা একটা মনে করো ঘনক, ঠিক আছে। তো এই ঘনকের একটি তলের ক্ষেত্রফল, অর্থাৎ এই পোর্শনটা ধরো, এই মনে করো এই পোর্শনটা, ঠিক আছে, এর ক্ষেত্রফল কত বলা আছে 64 বর্গমিটার, ঠিক আছে, মিটার স্কোয়ার। তাহলে এখন বলো, তাহলে এটা কি, এটাতে যেহেতু ঘনক তার মানে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমান, তাহলে এটা কি একটা বর্গ, অর্থাৎ বর্গক্ষেত্র এটা। তাহলে বর্গক্ষেত্র ক্ষেত্রফল দেওয়া আছে এটা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাবো, বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো রুট ওভার করে, ঠিক আছে। তাহলে পরে সেখান থেকে এটা 8 হয়ে যাবে। তাহলে তার ক্ষেত্রে এবার আয়তন মানে কি বাহুর কিউব, তাহলে 8-এর কিউব করলে আমার অঙ্কটা হয়ে যাচ্ছে। এটা তোমাদের বোঝার জন্য বললাম। এবার আমরা চলো অঙ্কতে যাই, ঠিক আছে, ভাষা দিয়ে করি। তাহলে মনে করি যে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক্স, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক্স মিটার সমান এক্স মিটার, ঠিক আছে। তোমরা সমান না দিতে পারো, ঠিক আছে, এটা মনে করলাম দৈর্ঘ্য এক্স মিটার, ঠিক আছে। তাহলে ঘনকের একটি তলের ক্ষেত্রফল, তাহলে ঘনকের একটি তলের ক্ষেত্রফল সমান কত হয় বলো, বাহুর স্কোয়ার হয় আমরা জানি। তাহলে এক্স স্কোয়ার, আমরা বাহুকে এক্স ধরেছি। তাহলে শর্তানুসারে বা প্রশ্ন অনুসারে কি পেয়ে যাবো বলো, পেয়ে যাব এক্স স্কোয়ার সমান 64। তাহলে এটা বর্গমিটার দেবো অবশ্যই। তাহলে এক্স সমান কত, রুট ওভার 64। তাহলে এক্স সমান কত হয়ে যাচ্ছে 8, আমরা মাইনাস নেব না, কারণ প্লাস মাইনাস হয়, কিন্তু আমরা বাহুর দৈর্ঘ্য যখন নেগেটিভ হয় না, তাই আমরা মাইনাস নেব না, ঠিক আছে। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য পেলাম এক্স মিটার, ঠিক আছে। তাহলে এখন বলো, এখন আমাদের আয়তন বের করতে গেলে কী করতে হবে, কিউব করে দিতে হবে। তাহলে অতএব ঘনকটির আয়তন সমান এক্স কিউব ঘনমিটার, তাহলে সমান 8 কিউব ঘনমিটার। তাহলে 8-এর কিউব করলে কত হয় 512 ঘনমিটার। এই ছিল আমাদের প্রবলেম, আশা করছি বুঝতে পেরেছো। তো তোমরা ভিডিও পজ করে অঙ্কটা লিখে নেবে। চলো পরবর্তী অঙ্কতে যাই। দেখো 5 নম্বর অঙ্ক কী বলছে, যে আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়, তবে খালটি কত লম্বা হিসাব করে লিখি। দেখো আমাদের এই খালটির আমাদের উচ্চতা দেওয়া আছে, কিন্তু আমার দৈর্ঘ্য দেওয়া নেই, ঠিক আছে। তাহলে চওড়া বলতে আমরা যদি এরকম করি, ধরো এটা এটা এরকম যদি খাল করি, তাহলে এখান থেকে যতটা মাটি তুলেছে, ঠিক আছে, মাটির আয়তন পেলে পরে তো সে খালের গর্তটা পেয়ে যাবো, কতটা মানে কতটা কাটা হয়েছে, কত দৈর্ঘ্য বিশিষ্ট, ঠিক আছে। তাহলে আমরা দৈর্ঘ্য ধরে নেবো এক্স, ঠিক আছে। এখানে আমাদের উচ্চতা দেওয়া আছে, মানে হাইট দেওয়া আছে, আর চওড়া দেওয়া আছে, ঠিক আছে। আর গভীর মানে এখানে আমরা গভীরতা অর্থাৎ উচ্চতা ধরে নেবো, চওড়া বলতে আমরা প্রস্থ ধরে নেবো, আর এটা এক্স ধরে নেবো, ঠিক আছে, দৈর্ঘ্যটা। এই হচ্ছে ব্যাপার। তো চলো অঙ্ক শুরু করি। তাহলে লিখি, খালটি 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার। দেখো ডেসিমিটার আছে মানে এখানে মিটারে নিয়ে যেতে হবে। তাহলে সমান 0.8 মিটার গভীর এবার আমরা মনে করি খালটি এক্স মিটার লম্বা, ঠিক আছে। তাহলে আমরা সব কিছু পেয়ে গেছি। তাহলে পরে এখন আমরা আয়তন বের করতে পারবো। তাহলে এখন খালটির আয়তন সমান কত হবে বলো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা বা গভীরতা। আমরা তাহলে লিখে নিচ্ছি একেবারে। তাহলে 2 গুণিত 0.08 গুণিত এক্স,
ঠিক আছে, ঘন মিটার। এবার এটার সমান কত হবে, এই যে টোটাল যে যতটা মাটি কেটেছে এটার সঙ্গে এটা সমান হবে। তাহলে শর্তানুসারে 2 গুণিত 0.8 গুণিত x সমান কত হচ্ছে 240। ঠিক আছে, তাহলে x সমান একেবারে বের করে দিই। তাহলে এদিকে এটা গুণ হয়ে আছে, তাহলে এদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 2 গুণিত 0.8। ঠিক আছে, এই দশমিক তোলার জন্য আমরা উপরে 10 দিয়ে দিচ্ছি। তাহলে 2 গুণিত 8 হয়ে গেলো। এ বামে 0 থাকলে হবে, না থাকলে হবে। ঠিক আছে, তো 8 দিয়ে কাটছে, 3 8 24, আর 2 দিয়ে কাটছে, তাহলে এটা হচ্ছে 15। তাহলে 15কে 10 দিয়ে গুণ করলে কত হবে, 150 মিটার। তাহলে খালটা কত মিটার লম্বা, তাহলে অতএব খালটি 150 মিটার লম্বা। ঠিক আছে, তো চলো আমরা পরবর্তী অঙ্কতে যাই। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভিডিও পজ করে অঙ্কটা লিখে নেবে। তারপর দেখো 6 নম্বর অঙ্ক, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে পরে ঘনকটি সমগ্রতলের ক্ষেত্রফল। দেখো সমগ্রতলের ক্ষেত্রফল আমরা ঘনকের ক্ষেত্রে জানি 6a² হয়, যেখানে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, আর কর্ণের দৈর্ঘ্য হয় আমরা জানি √3 ইন্টু এ, অর্থাৎ এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তার মানে এটা আমাদের বলে দেওয়া আছে। আমরা যদি বাহুর দৈর্ঘ্য এ ধরে নিই, তাহলে এ √3 সমান এ যে দেওয়া আছে এটা সমান করে দিতে পারি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা খুবই অনায়াসে এটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমরা লিখে মনে করি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ। মনে করি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান, বা সমান দেওয়ার দরকার নেই, এ সেন্টিমিটার, এ সেমি। এর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরকম টাইপের প্রশ্ন মাধ্যমিকে প্রায় আসে। ঠিক আছে, তাহলে কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা অনুসারে আমরা বলে দিতে পারি ঘনকের কর্ণ দৈর্ঘ্য সমান a√3 সেমি। তাহলে শর্ত অনুসারে আমরা কি বলতে পারি বলো, শর্তানুসারে আমরা খুব সহজে বলতে পারি a√3 সমান 4√3। তাহলে a সমান 4√3 বাই √3, তাহলে √3 চলে গেলে পরে থাকছে কত, x সমান a সমান 4। ঠিক আছে, তাহলে আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা আমরা জানি 6a বাহুর স্কোয়ার। তাহলে অতএব ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সিক্স ইন্টু বাহুর স্কোয়ার, বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার, বর্গ সেমি। এখানে যেহেতু সেমি একক আছে, তাহলে 6 বাহুর দৈর্ঘ্য কত পেলাম, এই যেখানে 4, তাহলে 4-এর স্কোয়ার বর্গ সেমি। ঠিক আছে, তাহলে 4-এর স্কোয়ার কত হয়, 6 গুণিত 4 4-এ 16। ঠিক আছে, তাহলে 6 16 কত হয়, 96 বর্গ সেমি। এটাই হলো আমাদের উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ভিডিও পজ করে অঙ্কটা লিখে নাও। ঠিক আছে, চলো আমরা পরবর্তী অঙ্কের দিকে যাই। দেখো তারপর 7 নম্বর অঙ্ক কি বলছে, যে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্য সমষ্টি 60 সেমি। তাহলে পরে ঘনকটির ঘনফল হিসাব করি। দেখো এই 60-এর মধ্যে কি লুকিয়ে আছে, বাহুর দৈর্ঘ্য লুকিয়ে আছে। আমরা জানি ঘনকের ধার সংখ্যা কত হয়, 12টি হয়। ঠিক আছে, 12টি ধার। তাহলে এক একটি ধারের দৈর্ঘ্য যদি এ হয়, এ এখানে সেমি আছে, তো এ সেমি যদি হয়, তাহলে 12টি ধারের জন্য কত হবে, তার 12a সেমি। ঠিক আছে, তাহলে 12ac সমান আমরা 60 লিখে দিতে পারি। এখান থেকে আমরা এর দৈর্ঘ্য 5 পেয়ে যাচ্ছি। তাহলে পরে ঘনফল বের করা খুবই সহজ। কিউব করে দিলে আমরা 5-এর কিউব 125 পেয়ে যাবো। তাহলে এবার মুখে চালিয়ে দিলাম, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি দরকার কি, ভাষা দিয়ে। তাই আমরা এখন ভাষা দিয়ে করছি। ঠিক আছে, তো চলো এখানে আমরা এখান থেকে শুরু করছি ভাষা দিয়ে। তাহলে দেখো প্রথমে কি লিখবো, আমরা প্রথমে লিখে নেব যে মনে করি, প্রথমে জানি যে আমরা জানি কটি ধার সংখ্যা হয়, আমরা কি জানি
না ঘনকের ধার সংখ্যা বারোটি, ঠিক আছে। আচ্ছা 12টি আমরা জানি, তাহলে মনে করি ঘনকের একটি ধারের দৈর্ঘ্য এ মিটার, এ সেন্টিমিটার, ঘনকের একটি ধারের দৈর্ঘ্য সমান এ সেন্টিমিটার। তাহলে ঘনকের 12টি ধারের দৈর্ঘ্য সমান 12 এ সেমি, ঠিক আছে। তাহলে শর্ত অনুসারে 12 এ সমান কত হচ্ছে বলো 60, বা এ সমান কত হচ্ছে 60/12, তাহলে বা এ সমান পেয়ে যাচ্ছে 5 সেমি, ঠিক আছে, 5 সেমি। তাহলে একটি ধারের মান পেয়ে গেলাম কত, ধারের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে এটা ঘনকের বাহুর দৈর্ঘ্য। তাহলে অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান 5 সেমি। মানে ঘনকের কী চেয়েছে, আয়তন চেয়েছে, ঠিক আছে। তাহলে ঘনকের ঘনফল, তাহলে ঘনকের ঘনফল সমান 5³ ঘন সেমি, তো সমান 125 ঘন সেমি, ঠিক আছে। এ ছিল আমাদের প্রশ্ন উত্তর, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো তোমরা ভিডিও পজ করে অঙ্কটা লিখে নেবে, আমরা পরবর্তী অঙ্কের দিকে যাচ্ছি। চলো 8 নম্বর অঙ্কটা আমরা করে নিই। যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, তবে ঘনকটির আয়তন কত হবে, ঠিক আছে। হিসাব করে লিখি। তাহলে দেখো ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, মানে আমরা জানি ঘনকের প্রত্যেকটা তল কি বর্গক্ষেত্র। তাহলে আমরা যদি ধরে নিই, মনে করি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত, এ সেমি। তাহলে ঘনকের একটি বাহুর একটি ক্ষেত্রফল, তাহলে ঘনকের একটি তলের ক্ষেত্রফল যেহেতু বর্গক্ষেত্র, তাহলে বাহুর স্কয়ার করে দিতে হবে, তাহলে এ স্কয়ার বর্গ সেমি। তাহলে ঘনকের 6টি তলের ক্ষেত্রফল কত হবে, 6a স্কয়ার বর্গ সেমি, ঠিক আছে। এই 6a স্কয়ার বর্গ সেমি, এটাই তো বলেছে 216 বর্গ সেন্টিমিটার। তাহলে শর্ত অনুসারে 6a স্কয়ার সমান কত, 216, বা a স্কয়ার সমান 216/6। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হয়ে যাচ্ছে, 36 পেয়ে যাচ্ছি। তাহলে a সমান কত হয়ে যাচ্ছে, √36, তাহলে সমান 6, ঠিক আছে। তাহলে a পেয়ে গেলাম 6, অর্থাৎ ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত হয়ে গেল, 6 সেমি। তাহলে অতএব ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান 6 সেমি। তাহলে ঘনকের আয়তন আমরা পেয়ে যাব। তাহলে অতএব ঘনকটির আয়তন কত হবে বলো, 6³ ঘন সেমি। তাহলে 6³ কত হয়, 216 ঘন সেমি। এ হয়ে গেছে আমাদের অঙ্ক, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিও পজ করে তোমরা অঙ্কটা লিখে নাও। চলো আমরা পরবর্তী অঙ্কের দিকে যাই। দেখো পরবর্তী অঙ্ক 9, একটি সমকোণীয় চৌপলের আয়তন 432 ঘন সেন্টিমিটার, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা যায়। অর্থাৎ যে সমকোণীয় চৌপল ছিল তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে পরে আমরা কী পেয়ে যাবো, একটি ঘনক পেয়ে যাবো, ঠিক আছে। এবং প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য
কত হিসাব করে লিখি। তার মানে ঘনক থেকে আমরা খুব সহজেই আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে আমাদের প্রথমে কথাটা কি বলছে, যে সমকোণী চৌপলের আয়তন সমান সমান বা 2 গুণিত ঘনকের আয়তন সমান সমান সমকোণী চৌপলের আয়তন, তাই তো দাঁড়াচ্ছে। তাহলে আমরা এটা বলতে পারি যে দুটি না বলে বলি 2 গুণিত ঘনক, একটি ঘনকের আয়তন সমান কত হয়ে যাচ্ছে, একটি সমকোণী চৌপলের আয়তন। একটি সমকোণী, এই প্রশ্ন অনুসারে, ঠিক আছে, সমস্ত অঙ্কের ক্ষেত্রে নয়, সমকোণী চৌপলের আয়তন। অঙ্কের ভাষা বুঝলে তোমাদের অঙ্ক খুব সহজে সমাধান করতে পারবে। তাহলে এটা দেখো, তাহলে 2 গুণিত একটি ঘনকের আয়তন সমান কত বলা আছে, 432 ঘন সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার বলো, তাহলে একটি ঘনকের আয়তন সমান 432 বিভক্ত 2 ঘন সেন্টিমিটার। তাহলে এখানে ভাগ করলে আমরা কত পেয়ে যাচ্ছি, 216 ঘন সেন্টিমিটার। তাহলে এবার যে এই যে একটি ঘনক, এই ঘনকের আমরা মনে করছি বাহুর দৈর্ঘ্য এক্স, এ মিটার বা এক্স মিটার, ঠিক আছে। তাহলে মনে করি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার। তাহলে ঘনকটির আয়তন সমান এ কিউব ঘন সেমি। তাহলে শর্ত অনুসারে এ কিউব সমান 216, এ কিউব সমান 216। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ কিউব সমান 6 কিউব। আমরা সূচকের নিয়ম অনুসারে বলতে পারি এ সমান কত, 6, ঠিক আছে। এ 3 যেহেতু সমান আছে তাই এ সমান 6, ঠিক আছে। তাহলে অতএব ঘনকটির ধার বলেছে, বাহু না বলে তাহলে ধার বলেছি, এখানে আমরা বাহুর দৈর্ঘ্য এখানে ধার বলতে পারবো, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে প্রত্যেক ধারের দৈর্ঘ্য 6 সেমি, ঠিক আছে। তো চলো পরবর্তী অঙ্ক, তোমরা এই অঙ্কটা ভিডিও পজ করে দেখে নাও, আমরা পরবর্তী অঙ্কতে যাচ্ছি। দেখো 10 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে। তো অঙ্কটা কী বলছে দেখো, যে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলে মূল ঘনক ও পরবর্তীতে ঘনকের ঘনফলের অনুপাত কী হবে, হিসাব করি। তাহলে দেখো প্রথমে যদি এ হয়, তাহলে পরবর্তীতে 50% কমা যায়, তাহলে এ মাইনাস এর 50%, তাহলে এখান থেকে আমরা কিছু একটা পেয়ে যাবো। আর এটা আগের বাহুর দৈর্ঘ্য, তাহলে এর একটা ঘনক বের করবো, এর ঘনক বের করবো, তা দুটোর অনুপাত করে দেবো, ঠিক আছে। এই হচ্ছে তোমার অঙ্কের ভাষা। এবার আমরা চলো শুরু করছি, ঠিক আছে। তাহলে দেখো লিখি, যে মনে করি ঘনকের প্রতিটি বাহু বা একটি বাহু, ঠিক আছে, ঘনকের মূল ঘনকের অ্যাকচুয়ালি, ঠিক আছে, মূল ঘনকের, এখানে লিখে দেবো মূল ঘনকের বাহুর দৈর্ঘ্য এ একক, এখানে কিছু বলেনি যেহেতু এ একক, ঠিক আছে। তাহলে প্রতিটি বাহুকে 50% কমালে পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য
ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে বলো? আগে ছিল এ, সেখান থেকে 50% কমাচ্ছ, তাহলে বিয়োগ 50/100 ইন্টু এ, তাহলে সমান সমান কত হচ্ছে এ। তাহলে দেখো 50কে কাটলে কত হয়ে যাচ্ছে, 50কে 50, 50 দ্বিগুণে 100, তাহলে 1/2, তার মানে ইন্টু এ, মানে এখানে এ করে দাও, ঠিক আছে। তাহলে লসাগু করো 2, তাহলে 2a মাইনাস এ, তার মানে a/2 একক, ঠিক আছে। তাহলে এবার মূল যে তোমার ছিল, ঠিক আছে, মূল যে ঘনক ছিল তার বাহুর দৈর্ঘ্য এটা, আর পরিবর্তিত এটা। তাহলে এর কিউব বের করবো, এর কিউব বের করবো, অর্থাৎ ঘনক বের করবো, ঠিক আছে, ঘনফল বের করবো, তাহলে পরে তার অনুপাতটা আমরা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে আমরা লিখি, তাহলে মূল ঘনকের আয়তন, বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে এ, তাহলে এ কিউব ঘন একক, পরিবর্তিত ঘনকের আয়তন, তাহলে a/2 তার কিউব ঘন একক, তার মানে a কিউব বাই 8, 2 এর কিউব কত 8 হয়, ঘন একক। তাহলে অনুপাতটা বের করি, তাহলে অতএব মূল ঘনকের আয়তন অনুপাত পরিবর্তিত ঘনকের আয়তন। তাহলে এখানে কত পেয়েছে বলো, বাদি এখানে পেয়েছি এ কিউব, আর এখানে পেয়েছি কত, এ কিউব বাই 8, ঠিক আছে। তো আমরা এগুলো কীভাবে নির্ণয় করতে জানি, দেখো এটা কেটে যাবে, এ কিউব কেটে যাবে, তার মানে 1 বাই ইন্টু 1/8, তাহলে উভয়পক্ষে 8 দিয়ে গুণ করছে, তাহলে 1 গুণিত 8, এটা তোমরা শিখেছো, তবু আমি গুণ আকারে লিখে দিচ্ছি, তাহলে 8 কেটে গেল, তাহলে থাকছে কত, এগুলো সব সমান হবে, ঠিক আছে। তাহলে 8:1, তাহলে অনুপাতটা কত হলো, 8:1। আশা করছি অঙ্ক বুঝতে পেরেছো। তো ভিডিও পজ করে অঙ্ক লিখে নাও, আর পরবর্তী অঙ্কের দিকে যাই। দেখো 11 নম্বর অঙ্ক, এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বলছে দেখো একটি সমকোণী চৌপলের একটা সমকোণী চৌপল আকারে বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1 এবং উহার আয়তন 384 ঘন সেন্টিমিটার। দেখো আয়তন পেতে গেলে তোমাকে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বের করতে হবে, কিন্তু এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কি আছে, অনুপাত আকারে আছে, তাহলে এটা আমরা ধরে নেব, ঠিক আছে। তারপর আমাকে বের করতে হবে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা জানি, সমকোণী চৌপলের আমরা প্রথমেই আলোচনা করেছি। তাহলে মনে করি একেবারে লিখে দিচ্ছি, ঠিক আছে। সমকোণী চৌপলের বাহুর দৈর্ঘ্য, তুমি অনুপাত থেকে যদি লিখতে যাও তাহলে তোমাকে একটা ধ্রুবক দিতে হবে, তাহলে 3k, এখানে কে হচ্ছে আমরা পরে বলছি, প্রস্থ 2k এবং উচ্চতা 1k, বা শুধু কে দিলেও হবে, ঠিক আছে। সব সেমি আছে যেহেতু, তো সেমি, ঘন সেমি যেহেতু বলা আছে, তো সেমি এখানে লিখে দাও। কে হচ্ছে অশূন্য আনুপাতিক ধ্রুবক, অশূন্য, শূন্য হলে হবে না, আনুপাতিক ধ্রুবক। এগুলো আমরা ক্লাস 9ও ব্যবহার করেছি, ঠিক আছে। তাহলে যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা পেয়ে গেছে, তাহলে বাক্সটির আয়তন পেয়ে যাব। তাহলে বাক্সটির আয়তন আমরা ফর্মুলা কি শিখেছি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা ঘন সেমি। তাহলে দৈর্ঘ্য কত বলো, 3k,
2k এবং হচ্ছে k ঘন সেমি, তাহলে 3 দুগুণে 6 k কিউব ঘন সেমি। ঠিক আছে, তাহলে শর্ত অনুসারে এটাই কি হবে, এটার সঙ্গে এই সমগ্র তলের ক্ষেত্রে আয়তন, এই যে আয়তন যেহেতু 384 সেটা সমান হবে। ঠিক আছে, তাহলে শর্তানুসারে 6k কিউব সমান কত দেওয়া ছিল 384, তাহলে বা k কিউব সমান 384/6 বা k কিউব সমান এটা কাটাকুটি করলে কত হবে 64, বা k কিউব সমান, তাহলে 64কে লেখা যায় 4-এর পাওয়ার 3, তাহলে দেখো 3 পাওয়ারে পেয়ে গেছে, তার মানে k সমান কত হয়ে যাচ্ছে 4। তাহলে আমরা k এর মান পেলাম। এই k এর মান পাওয়া মানে আমরা এই যেখানে মানগুলো বসাবো, এখানে k এর মান বসাবো, এখানে k এর মান বসাবো, এখানে k এর মান বসাবো, তাহলে পরে আমরা সেই সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে যাব। ঠিক আছে, বাক্সটি তাহলে লিখি, তাহলে অতএব বাক্সটির দৈর্ঘ্য সমান কত হচ্ছে বলো, কত ছিল 3k ছিল, তাহলে 3 × 4 সমান কত হচ্ছে 12 সেমি। প্রস্থ কত ছিল 2k, তাহলে 2 × 4 মানে 8 সেমি। আর উচ্চতা কত ছিল শুধু k, তার মানে 4 সেমি। ঠিক আছে, এই যে আমরা এখানে দেখেছিলাম 3k, k এর মান 4 বসালে 3 × 4 = 12, এখানে হচ্ছে 4 দুগুণে 8, আর এখানে 4 বসালে k এর মান শুধু 4। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেলাম বাক্সের। এবার সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা তোমাদের শিখিয়েছিলাম 2 × AB + BC + CA, যেখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এভাবে বলেছিলাম। ঠিক আছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল আমরা তোমাদেরকে বলেছিলাম 2 × দৈর্ঘ্য, আমরা একেবারে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, মুখে বলছি কিন্তু আমি বসিয়ে দিচ্ছি। 2 × দৈর্ঘ্য × প্রস্থ, দৈর্ঘ্য কত পেয়েছি বলো 12 × প্রস্থ 8। ঠিক আছে, তারপরে যোগ প্রস্থ গুণিত উচ্চতা, তাহলে 8 × 4, তারপরে উচ্চতা গুণিত দৈর্ঘ্য, তাহলে 4 × 12। ঠিক আছে, এভাবে বলেছিলাম 2 × AB + BC + CA। ঠিক আছে, এ হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ, আর সি হচ্ছে উচ্চতা, তো সেই হিসাবে। ঠিক আছে, তাহলে 2, তাহলে 8 × 12 = 96, 4 × 8 = 32, আর 4 × 12 = 48। তো যোগ করো, এটা বর্গ সেমি হবে, বর্গ সেমি, এককটা কী হবে বর্গ সেমি। ঠিক আছে, তাহলে যোগ করো কত হয়েছে, তাহলে 8 আর 2 10, আর 6 16, হাতে থাকে 1, 4 আর 3 7, 7 আর 9 16, 17, 176। এবার 176কে গুণ করো, কত দিয়ে 2 দিয়ে, তো গুণ করো, 6 দুগুণে 12, হাতে থাকে 1, 7 দুগুণে 14, 15, হাতে থাকে 2 × 3। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 352 বর্গ সেমি। এই ছিল আমাদের অঙ্ক। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভিডিও পজ করে তোমরা অঙ্কটা লিখে নাও। ঠিক আছে, আমাদের এই ভিডিওর মাধ্যমে এতদূর পর্যন্ত অঙ্ক করলাম। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা পরবর্তী অঙ্কগুলো আলোচনা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।